Iran, we are sorry! সাম্প্রতিক সময়ে ইরান আর ইসরায়েলের মধ্যে নতুন করে এক ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়েছে। আপনারা হয়তো দেখেছেন, ইসরায়েল একতরফাভাবে ইরানের উপর চালিয়েছে তীব্র হামলা, যার ফলে ইরানের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু এই আক্রমণ কেন হলো? এত বড় হামলার পেছনে ইসরায়েলের আসল উদ্দেশ্য কি ছিল? এই যুদ্ধ কি ইসরায়েলের জন্য সফল হয়েছে, নাকি উল্টো তাদের জন্য আরও বড় বিপর্যয় ডেকে এনেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই ভিডিওতে ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে থাকা কারণ, ইসরায়েলের মূল উদ্দেশ্য এবং এই আক্রমণের প্রকৃত ফলাফল নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি হল নিজেদের অস্তিত্ব রক্ষা করা, আর এই কারণে তারা ইরানকে দুটি প্রধান দিক থেকে তাদের জন্য হুমকি বলে মনে করে। প্রথমত, ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগ হল ইরান যেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। ইসরায়েল বিশ্বাস করে যে ইরান যদি পারমাণবিক শক্তিধর হয় তবে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে দেবে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য এটি একটি চরম বিপদ ডেকে আনবে। তাই ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় প্রযুক্তি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সফল না হয়, সেদিকে ইসরায়েল কঠোর নজর রাখে। দ্বিতীয়ত, ইসরায়েলের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল ইরান যেন 8000 ব্যালিস্টিক মিসাইল মজুত করতে না পারে। এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। ইসরায়েল মনে করে ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা সরাসরি তাদের অস্তিত্বের জন্য হুমকি, কারণ এটি ইসরায়েলকে প্রতিরক্ষাহীন করে তুলতে পারে। এই দুটি গুরুতর হুমকি মোকাবিলায় ইসরায়েল ইরানের অভ্যন্তরে একের পর এক গোপন অভিযান চালিয়েছে। এই অভিযানগুলোর প্রধান উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধীরগতি করা, ব্যাহত করা অথবা পুরোপুরি অচল করে দেয়া। এসব গোপন হামলার মধ্যে প্রায়শই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাইবার হামলা বা শারীরিক নাশকতা অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও ইরানের নিরাপত্তা ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যদের লক্ষ্য করে গুপ্ত হত্যা চালানো হয়েছে, যার ফলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েল এই হামলাগুলোকে তাদের প্রতিরোধমূলক হামলা নীতির অংশ হিসেবে দেখে। তাদের বিশ্বাস, সম্ভাব্য কোনো হুমকি বাস্তবে রূপ নেওয়ার আগেই তা নিষ্ক্রিয় করা তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। ইসরায়েলের হামলার কৌশল এবং লক্ষ্যবস্তু বিশ্লেষণ করে সামরিক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে তাদের একটি সুদূর প্রসারী উদ্দেশ্য হল ইরানের বর্তমান সরকার পরিবর্তন। কেবল সামরিক বা পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের সরকারি টেলিভিশন নেটওয়ার্ক সহ বহু গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইসরায়েল তাদের হামলার লক্ষ্যবস্তু করেছে। এমন হামলা চালানোর পেছনে ইসরায়েলের যুক্তি হতে পারে যে সরকার নিয়ন্ত্রিত প্রচার মাধ্যম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানলে তা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়বে এবং সরকারের প্রতি জনসমর্থন কমিয়ে দেবে। ইসরায়েল হয়তো আশা করছিল এর ফলে ইরানে বিদ্যমান সরকার বিরোধী আন্দোলন আরও তীব্র হবে এবং শেষ পর্যন্ত সরকারের পতন ঘটবে। তবে ইসরায়েলের এই কৌশল এখনো বুমেরাং হয়ে উঠেছে, অর্থাৎ এর ফলাফল ইসরায়েলের প্রত্যাশার ঠিক উল্টো হয়েছে। সাধারণত কোনো দেশের উপর যখন বিদেশি শক্তি হামলা করে তখন অভ্যন্তরীণ বিভেদ ভুলে মানুষ দেশ রক্ষার জন্য একাট্টা হয়। ইরানের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। ইসরায়েলের বারবার হামলা, বিশেষ করে বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হামলা, ইরানের সাধারণ জনগণ এবং এমনকি যারা সরকারের বিরোধিতা করতেন তাদের মধ্যেও জাতীয় ঐক্য তৈরি হয়েছে। একটি বহির্শত্রুর বিরুদ্ধে নিজেদের দেশকে রক্ষা করার জন্য এখন সবাই একত্রিত হয়েছে। এর ফলে ইরানে এমন একটি জাতীয় ঐক্যের জন্ম হয়েছে যা দীর্ঘদিন ধরে দেখা যায়নি। সরকারের বিরুদ্ধে থাকা মানুষগুলো এখন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের হামলা ইরানের সরকারকে দুর্বল করার পরিবর্তে উল্টো আরও শক্তিশালী করেছে এবং অভ্যন্তরীণ সংহতি বাড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাম্প্রতিক হামলাগুলোকে বাধ্যতামূলক বলে উল্লেখ করেছেন। তার দাবি, এই হামলাগুলো চালানো হয়েছে
নতুন কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য ছিল। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন ইসরায়েলের উপর আসন্ন কোনো হুমকি ছিল, যা মোকাবিলায় এই সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তবে নেতানিয়াহুর এই বক্তব্যের সঙ্গে ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তারাও একমত নন। তারা এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অপরিণামদর্শী হিসেবে আখ্যায়িত করছেন। সাবেক কর্মকর্তাদের মতে এই হামলাগুলোর পেছনে নেতানিয়াহুর ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ কাজ করেছে এবং এর দীর্ঘমেয়াদী পরিণতি সম্পর্কে ভালোভাবে বিবেচনা করা হয়নি। অর্থাৎ তাদের মতে এই হামলাগুলো জাতীয় নিরাপত্তার চেয়ে বরং নেতানিয়াহুর ক্ষমতা বা ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এবং এর ফলে ইসরায়েলের জন্য আরও বড় বিপদ ডেকে আনা হতে পারে। এই হামলাগুলোর সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ পেয়েছে জনগণের নিরাপত্তাহীনতায়। ইসরায়েলের অনেক এলাকায়, বিশেষ করে রকেট হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত শেল্টার বা আশ্রয় কেন্দ্র নেই। এমনকি বড় শহরগুলিতেও এমন কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা সাধারণ নাগরিকদের রকেট হামলা থেকে সুরক্ষা দিতে পারত। এর ফলে হামাসের রকেট হামলায় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যা আসলে প্রতিরোধযোগ্য ছিল। সাবেক সেনা কর্মকর্তাদের সমালোচনার মূল বিষয় এটি। তাদের মতে যদি হামলাগুলো অপরিণামদর্শী হয়ে থাকে, তাহলে তার ফলস্বরূপ সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। পর্যাপ্ত সুরক্ষার অভাবে জনগণের প্রাণহানি সরকারের সামরিক কৌশলের বড় ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ইসরায়েল পরিস্থিতিতে ইসরায়েল আমেরিকার ভূমিকার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমেরিকা ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র এবং সংঘাতের সময়ে তারা ইসরায়েলকে বিভিন্নভাবে সাহায্য করেছে। এই সাহায্যের মধ্যে রয়েছে অস্ত্র সরবরাহ, গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সমর্থন ভবিষ্যতে সরাসরি সামরিক জোটে পরিণত হবে কিনা। অর্থাৎ যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে জড়াবে, নাকি তাদের সমর্থন বর্তমানের মতোই পরোক্ষ থাকবে। বিশ্লেষকরা ইসরায়েল ইরান সংঘাতের সম্ভাব্য তিনটি প্রধান পরিণতির কথা বলছেন। প্রথমত, আমেরিকা সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে, যা মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ যুদ্ধের সূচনা করবে। দ্বিতীয়ত, যদি ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসেন, তাহলে তিনি ইসরায়েলকে সংযত করে ইরানকে একটি নতুন চুক্তিতে বসাতে পারেন, যা উত্তেজনা প্রশমনে সাহায্য করবে। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক পথ হল এই সংঘাতের দীর্ঘমেয়াদী রূপ নেয়া, যা ইউক্রেন যুদ্ধের মতো বছরের পর বছর চলতে পারে। এটি কেবল ইসরায়েল ও ইরান নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক অর্থনীতিতেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের একটি মন্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে বলেছিলেন, তেহরানের সাধারণ মানুষকে এই হামলার মূল্য দিতে হবে। এই ধরনের মন্তব্য কেবল ব্যাপক সমালোচিতই হয়নি, বরং ইসরায়েলকে যুদ্ধাপরাধের অভিযোগের দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক আইনে বেসামরিক নাগরিকদের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো বা তাদের লক্ষ্যবস্তু করার হুমকি দেয়া যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। কাতজের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইসরায়েলের হামলার লক্ষ্য কেবল সামরিক স্থাপনা বা সরকারি কাঠামো নয়, বরং সাধারণ জনগণও এর শিকার হতে পারে, যা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ইসরায়েলের জন্য বহু নেতিবাচক প্রভাব বয়ে আনে। প্রথমত, এটি সামরিক বাহিনীর পাইলটদের মনোবল ভেঙে দেয়। একজন পাইলট যখন জানতে পারে যে তার আক্রমণের লক্ষ্যবস্তুতে নিরীহ বেসামরিক মানুষও থাকতে পারে, তখন তাদের মানসিক চাপ বাড়ে এবং পেশাগত নৈতিকতার প্রশ্নে তারা দ্বিধায় ভোগেন। যুদ্ধক্ষেত্রে সৈন্যরা প্রায়শই নৈতিক ঝুঁকির সম্মুখীন হন এবং তাদের নেতৃত্বে যখন এমন বিতর্কিত নির্দেশ দেয়, তখন তা তাদের কাজের প্রতি আস্থা কমিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, এমন মন্তব্য আন্তর্জাতিকভাবে ইসরায়েলের অবস্থানকে দুর্বল করে তোলে। যখন কোনো দেশের উচ্চপদস্থ কর্মকর্তা প্রকাশ্যে বেসামরিক নাগরিকদের হুমকি দেন, তখন আন্তর্জাতিক সম্প্রদায় সেই দেশের উপর আস্থা হারায়। এটি অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করতে পারে, মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা বাড়াতে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পথ খুলে দিতে পারে। ফলে প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য ইসরায়েলের নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমূর্তি উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর প্রমাণিত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জুন মাসেই ইরানের উপর হামলা চালানোর জন্য জোরালো সুপারিশ করেছিল। তাদের প্রধান যুক্তি ছিল, এখন আক্রমণ করলে ইরানকে সম্পূর্ণ চমকে দেয়া যাবে। অর্থাৎ সেনারা বিশ্বাস করত যে এই সময়ে হামলা চালালে ইরান প্রস্তুত থাকবে না এবং ইসরায়েল সহজেই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। সামরিক কৌশলগত দিক থেকে প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করা প্রায়শই একটি কার্যকর উপায় হিসেবে বিবেচিত হয়। তাদের আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি ছিল যে যদি আরও দেরি হয় তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়ে উঠবে। এর অর্থ হল ইসরায়েলি সামরিক নেতৃত্ব আশঙ্কা করছিল যে সময় গড়ালে ইরান তাদের বিমান হামলা প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে নেবে, যা ভবিষ্যতে যে কোনো আক্রমণের সফলতা কঠিন করে তুলবে। তাই দ্রুত হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ার আগেই আঘাত হানতে চেয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের এই কৌশল ছিল অনেকটা জুয়া খেলার মতো। জুয়া খেলায় যেমন অনিশ্চিত ফলাফল থাকে, তেমনি ইসরায়েলের এই হামলার পরিণতিও অনিশ্চিত প্রমাণিত হয়েছে। কারণ ইসরায়েলের আক্রমণের পরও ইরান থেমে নেই, তাদের চমকে দেওয়ার পরিকল্পনা সফল হয়নি, বরং তারা তীব্রভাবে পাল্টা জবাব দিয়েছে। ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইসরায়েলের দিকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে প্রায় 90% মিসাইল আকাশে ধ্বংস হয়েছে, তবুও এই পাল্টা আক্রমণ প্রমাণ করে যে ইরান সহজেই দমে যাওয়ার পাত্র নয়। এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে ইসরায়েলের সারপ্রাইজ অ্যাটাকের কৌশল সম্পূর্ণরূপে সফল হয়নি, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্ম দিয়েছে। শত শত ক্ষেপণাস্ত্র হামলা যদিও অধিকাংশই প্রতিহত হয়েছে, তবুও তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের দিকে মোড় নিতে পারে, যেখানে উভয় পক্ষই একে অপরের উপর হামলা চালাতে প্রস্তুত থাকবে।